नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার প্রতিসাধনে। প্রথম খণ্ড। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 190। মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণ। বিবেকানন্দ সম্ভবত সবচেয়ে বাস্তব যে কাজটি করেছেন তা হল সত্যকার ভারতবর্ষ সম্বন্ধে ধারণা এনে দিয়েছেন। আমেরিকান ও ইংরেজদের লেখা সেই সব বই পড়ে ভুল ধারণা গড়ে উঠেছিল, যেগুলিকে তিনি বলতেন ভারত সম্পর্কে শতকরা 10 ভাগ তথ্যের বই। বিবেকানন্দ তার সংশোধনের সুযোগ করে দিয়েছেন। যারা ভারতে কয়েক সপ্তাহ কাটিয়ে ওখানকার চাকর বাকরদের সঙ্গে কথা বলে এবং খেলাধুলোয় সময় ব্যয় করে বাড়ি ফিরে এসে ভারতের উচ্চ বর্ণের রীতিনীতি নিয়ে 5 খণ্ড বই লেখেন, বিবেকানন্দের মতে তাঁদের বই থেকে ভারত সম্পর্কে ভুল তথ্যই জানা যায়। তিনি স্যার ডব্লিউ উইলসন হান্টারের শর্ট হিস্টরি অব দ্য পিপল অফ ইন্ডিয়া বইটি অনুমোদন করেন, কারণ এটি সরকারি ও যথার্থ বিশ্বাসযোগ্য বই এবং ভারত সম্পর্কে ইংরেজি ভাষায় লিখিত বই, যাতে হিন্দুদের রীতিনীতি ও ধর্ম নির্ভরযোগ্যভাবে বর্ণিত। প্রাচ্য প্রভাবের আরও একটি সুফল হবে অথবা হওয়া উচিত, যাতে আমরা মূক পশুদের সঙ্গে আরও একটু ভালো ব্যবহার করতে শিখব। হিন্দুরা ঈশ্বর সৃষ্ট কোনো প্রাণীকে হত্যা করা বা কষ্ট দেওয়াকে পাপ বলে মনে করে। ইনি স্বয়ং নিরামিষাশী। এর ঘোড়া বুড়ো হলে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তার দেখাশোনার বন্দোবস্ত হয়। এর প্রকৃতি অত্যন্ত ভদ্র, সেই জন্যে একে কোমল হিন্দু আখ্যা দেওয়া হয়েছে। তার জন্যে ইনি গর্বিত। আমেরিকায় মূক পশুদের প্রতি যে দুর্ব্যবহার করা হয় তা সভ্যতার কলঙ্কর স্বরূপ এবং তার জন্যে আমরা অহংকৃত। যাই হোক, ইদানিং এ ব্যাপারে কিছু সংস্কার হচ্ছে এবং সম্ভবত প্রাচ্যের শিক্ষা আমাদের লজ্জা দেবে এবং তাতে আমরা আরও ভালো করার প্রচেষ্টা করব। প্রেরি ক্লাবে বিবেকানন্দ ব্যাখ্যা করে বললেন, ভারতে মদ্যপান বিরোধীরা সেই সংক্রান্ত আইনের ফলাফলে যথেষ্ট খুশি নয়। তিনি বলেন, তার দেশবাসী বড় বেশি আইনে শৃঙ্খলিত। জগতে তারা সবচেয়ে সহনশীল জাতি এবং সংখ্যাতত্ত্বের নিরিখে জানা যায় ভারতে অপরাধ সংখ্যা কম, যদিও সেখানে দণ্ডদানের সংখ্যার উপর হাকিমদের নির্ভর করে উন্নতি এবং একটা নির্দিষ্ট দণ্ডদান করতে না পারলে তাদের বিতাড়িত হতে হয়। কিন্তু সাধারণ মানুষ এই ধরনের নৈতিক আইন প্রণয়নে ও প্রয়োগে বুদ্ধিগতভাবে খর্বকায় হয়ে যায়। যতক্ষণ আইন ভিন্ন তাদের নৈতিক পথপ্রদর্শক কেউ নেই, ততক্ষণ যুগ যুগ ধরে তারা দলিত হচ্ছে। আজ তারা অধঃপতিত। ভালো মন্দ বিচারের ক্ষমতা তারা হারিয়ে ফেলছে। তারা আজ স্বয়ং চালিত যন্ত্র মাত্র। এই সন্ন্যাসী মনে করেন, যতদিন না তার দেশবাসী এইসব নিষেধাজ্ঞা ছুঁড়ে ফেলে দিতে পারছে এবং ক্রমশ স্বাধীন চিন্তায় অভ্যস্ত হয়ে উঠছে, ততদিন তারা কিছুতেই সবল জাতিতে পরিণত হতে পারবে না। সন্ন্যাসীর মতে তার দেশবাসীর আরও নীতিবোধ, আরও ধর্ম অথবা আরও কুসংস্কারের প্রয়োজন নেই।
তাদের যেটা প্রয়োজন সেটা হলো জীবনচর্চার ও নিজেদের শাসনাধিকারের শিক্ষা, যাতে তারা যে ইংরেজ তাদের দেশ অধিকার করে আছে ও ভারত শাসন করছে তাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। খ্রিস্টান মিশনারিরা ভারতীয় ছেলেমেয়েদের জন্য স্কুল চালাচ্ছে, এই পর্যন্ত তারা মঙ্গল করেছে। ভারতীয় ছাত্ররা অবশ্যই নোয়া আর নৌকার গল্প বা ওই ধরনের হাবিজাবি শোনে, কিন্তু হিন্দু ছেলে যথেষ্ট বুদ্ধিমান। সে টোপ খায় কিন্তু বড়শিতে গাঁথে না। একজন হিন্দুকে খ্রিস্টান করতে খরচ হয় গড়ে $30,000। আমরা অবশ্যই চাই তোমরা মিশনারি পাঠাও, কারণ আমাদের জন্যে তারা খরচ করে এবং বিশেষ ক্ষতিও করে না। তাদের বেশিরভাগই ভালো মানুষ, কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের উদ্দেশ্য তোমরা যাদের হিদেন বলো তাদের কল্যাণ সাধন নয়, পরন্তু মিশনারি বিশ্বাসে তাদের আস্থাবান করে তোলা। তারা আমাদের ঘাড় ধরে বলে, ওরে নির্বোধ হিদেন, তোকে ধর্মান্তরিত হতেই হবে। খ্রিস্টানরা হিদেনদের সাহায্য করবে না। তারা খ্রিস্ট মতে ধর্মান্তরিত হিদেনদের সাহায্য করতে পারে, কিন্তু যারা নিজেদের ধর্মমতে অবিচল তাদের নয়। আজ যদি আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করি, কালই $10,00,000 পেতে পারি ভারতের দরিদ্রদের স্কুলের জন্য। কিন্তু আমি কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনই পছন্দ করি। তাতে আমি যে কাজ করতে চাই তার জন্য অর্থ সংগ্রহ করতে হয়তো একটা জীবনই কেটে যেতে পারে। তিনি যেখানে গেছেন সেখানেই তাকে সিংহ করে তোলা হয়েছে, বিশেষ করে আমেরিকার মেয়েরা, যাদের সম্বন্ধে তিনি বলেছেন এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী। কিন্তু এখানকার পুরুষদের আমি পছন্দ করি না, কারণ তাদের একমাত্র লক্ষ্য ডলার। কিন্তু মহিলারা, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন, তারা আমার প্রতি বিশেষ করুণা প্রদর্শন করেছেন। তার নিজের দেশে তিনি অর্থ স্পর্শ করতে পারেন না, তিনি বিবাহ করতে বা সম্পত্তির মালিক হতেও পারেন না। মানুষকে শিক্ষা দেবার জন্য তিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান। তারাই তার খাদ্য ও পরিধেয়র ব্যবস্থা করেন, আর তার সম্বল ওইটুকুই। তিনি কারো কাছে দায়বদ্ধ নন। তিনি কোনো পোপ বা চার্চের অধীনস্থ নন। এদের কোনো চার্চ নেই। সন্ন্যাসীরা মঠে বাস করেন না বা মঠ তৈরিও করেন না। পুরোহিতরা মন্দির তৈরি করে সেখানে বাস করে, কিন্তু যখন তারা বিবাহ করে বা পৌরোহিত্য করে অর্থ উপার্জন করে তখন তাদের স্থান হয় সন্ন্যাসীদের নিচে। সন্ন্যাসীদের কোনো জাতি বর্ণ নেই। বিবেকানন্দ আমেরিকা আসার জন্য জাহাজে চড়ার আগে কখনো অর্থ স্পর্শ করেননি। ডেসমোইন্সে সফরকালে তিনি সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী মহলে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছেন। তার সফর বহু মানুষের দৃষ্টিভঙ্গিতে উদারতা সৃষ্টি করে স্থায়ী কল্যাণ সাধন করেছে। তার বুদ্ধিমত্তা ও চরিত্রগুণ বহু মানুষকে অন্য দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় বাধ্য করেছে। ডেসমোইন্সে এখন অন্য এক ভারতীয় প্রতিনিধিও শ্রী বি নাগরকর রয়েছেন। ইনি আরও প্রগতিশীল প্রতিষ্ঠান ব্রাহ্ম সমাজের লোক, যারা ভারতের অনেক প্রাচীন নিষ্ঠুর প্রথা, বিশেষ করে মুসলমান অভিযানের ফল বাল্যবিবাহ দূরীকরণে কাজ করছেন। বর্বর হানাদারদের হাত থেকে বালিকাকে রক্ষা করার জন্যই এই প্রথা উত্তর ভারতে হয়েছিল। না হলে তারা মেয়েদের বলপূর্বক লুট করে হারেমে নিয়ে যেত। বর্তমান বক্তৃতারত শ্রী নাগরকর প্রায় সব প্রাচীন হিন্দু রীতিই বর্জন করেছেন। 1890-এর দশকে আরও আধুনিক, আরও মূল্যবান কথাগুলি প্রায় স্বতঃসিদ্ধের মতো উচ্চারিত হতো। তাই বিবেকানন্দের প্রশংসা করেও ডেইলি আইওয়া ক্যাপিটাল লিখল, ভারতের বোম্বাই শহরের বি নাগরকর
ইউনিটেরিয়ান চার্চে যে বক্তৃতা দেবেন তাতে আমরা আরও আধুনিক হিন্দু ধর্মচিন্তা জানার সুযোগ পাব। স্বামীজি অবশ্য তার সম্বন্ধে কুৎসা প্রচারকদের অন্যতম এই স্বদেশবাসীর সপক্ষে ভালোই বলেছিলেন। নিচের কথাগুলি পাই আইওয়া স্টেট রেজিস্টারে 1 ডিসেম্বর প্রকাশিত মিস্টার নাগরকর সম্বন্ধে একটি প্রবন্ধে। শহর পরিত্যাগের পূর্বে বিবেকানন্দ ভারতের ব্রাহ্ম সমাজ যে কাজ করছে, বিশেষ করে মেয়েদের ব্যাপারে, তার জন্যে তাদের এবং বর্তমানে এই দেশে সেই সমাজের প্রতিনিধি সম্পর্কে উচ্চ প্রশংসাসূচক কথা বলেছেন। বিবেকানন্দের এই শহর সফর এবং বক্তৃতার দ্বারা শহরের বুদ্ধিজীবী কেন্দ্রে গভীর আলোড়ন সৃষ্টি ও সজীব ধর্মীয় আলোচনায় বর্তমান প্রাচ্য প্রতিনিধির নাগরকর ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তিনি যে বিষয়েই বলুন না কেন তার জন্য বেশ জন ঔৎসুক্য জাগ্রত হয়েছে। আমরা ধরে নিতে পারি স্বামীজি ডেসমোইন্স সফরের তাৎক্ষণিক ও সুস্পষ্ট ফলাফল এ বেশ খুশিই হয়েছিলেন। খোলা মনে ধর্মীয় আলোচনা উদ্দীপিত করা এবং ভারত সম্বন্ধে বোঝাপড়া ও সহানুভূতি জাগ্রত করা তার বিষয় নির্বাচনে প্রাধান্য পেয়েছে। আমেরিকা সফরের প্রাথমিক পর্যায়ে তার এই দুটি উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। 30 নভেম্বর অপরাহ্নে স্বামীজি ডেসমোইন্সে তাঁর শেষ বক্তৃতা দেন। এখান থেকে তিনি কোথায় যাত্রা করেন সেটা জানা যায় না, তবে সাম্প্রতিক আবিষ্কারের ভিত্তিতে আমরা 2 সপ্তাহ পরে মিনিয়াপোলিসে তার ফেরার কথা জানতে পেরেছি। 9 ডিসেম্বর মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্র এরিয়েলে তার সেই শহরে ফেরার খবর নিম্নলিখিত প্রবন্ধে ঘোষিত হয়েছে। স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসম্মেলনে সবচেয়ে প্রতিভাশালী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি ব্রাহ্মণ্য মতের প্রতিনিধিরূপে প্রেরিত হয়েছিলেন। তার বক্তব্যের দৃঢ় প্রত্যয়িত ঐকান্তিকতা ও ব্যক্তিত্বের চুম্বক আকর্ষণে শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্টতা হয়েছিল এবং তিনি দৈব শক্তিসম্পন্ন বাগ্মী বলে আখ্যাত হয়েছিলেন। তার চিন্তা গ্রহণযোগ্য করে উপস্থাপনার জন্য তিনি প্রায়ই উচ্চ গল্পকথা ব্যবহার করেন এবং তার ঔজ্জ্বল্য ও বর্ণময়তা বক্তৃতার প্রায় প্রাচ্য চিত্রধর্মিতা সঞ্চার করে, যা তার মাথার উষ্ণীষের মতোই একান্তভাবে দেশীয় বাতাবরণ তৈরি করে। হলুদ ও কমলা বর্ণের পটভূমিকায় প্রবল বুদ্ধিদীপ্ত মুখমণ্ডল তার কথাগুলির চেয়ে কম কিছু আকর্ষণীয় নয়। সেই মুখমণ্ডলে বক্তার পরিবর্তনশীল কৌতুকরসের প্রতিটি সূক্ষ্ম প্রতিক্রিয়া আভাসিত হয়। তাকে দেখে সালভিনির কথা মনে পড়ে। টমাসো সালভিনি 1829 থেকে 1916 রোমান্টিক স্কুলের ইতালীয় অভিনেতা। ইনি 70 ও 80-র দশকে সমগ্র ইউরোপ ও আমেরিকায় পরিচিত ছিলেন। কেউ কেউ মনে করেন ইনি এই কালের শ্রেষ্ঠ অভিনেতা। বিশেষ করে তিনি তার ওথেলো চরিত্র ব্যাখ্যায় ঝঞ্ঝা শক্তির জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। এখানেও সেই একই প্রশান্তি অথচ অনুভূতির ঔজ্জ্বল্য ও আবেগদীপ্ত শক্তির আগ্নেয় বিস্ফোরণ। বিবেকানন্দের একটা বক্তব্য আছে যা নতুন নবশক্তি সঞ্চারী ও চিন্তাশীল মানুষের পক্ষে শিক্ষণীয়। তিনি আমাদের তাঁর ধর্ম ও দর্শনের মধ্য দিয়ে সুদূর পূর্বদেশীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে অবহিত করতে চান। আগামী বৃহস্পতিবার 14 ডিসেম্বর সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে তাঁর বক্তৃতার বিষয় ভারতে প্রচলিত রীতিনীতি। এ শহরে তিনি ডাক্তার ফোলওয়েলের আতিথ্য গ্রহণ করেছেন। খুব আশা করা যাচ্ছে
এদিন খরচের অতিরিক্ত অর্থ একটি যোগ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে নিয়োজিত হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।